মুভির শুরু হয় ভ্যাসলি নামের এক ব্যক্তিকে দিয়ে, যে নিজের বাড়ির চারপাশে সুরক্ষার জন্য বিপজ্জনক সব ফাঁদ বসাচ্ছিল। সে বাড়ির প্রতিটি কোণায় ক্যামেরা লাগিয়েছিল, এমনকি ছাদেও কাঁটাতার বিছিয়ে দিয়েছিল যাতে কেউ কোনোভাবেই ভেতরে ঢোকার চেষ্টা করতে না পারে। এসব করার সময় ভ্যাসলিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে ভীষণ আতঙ্কিত এবং সতর্ক রয়েছে। কিন্তু তখনই হঠাৎ সে প্রতিবেশীর বাড়ি থেকে গুলি চলার শব্দ শুনতে পায়। শব্দ শোনা মাত্রই সে দ্রুত সেই দিকে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে কডি নামের এক লোক প্রকাশ্যে শুটিং প্র্যাকটিস করছে। এটা দেখে ভ্যাসলি রেগে গিয়ে তার উপর চিৎকার করে এবং বলে যে সে যেন এভাবে বিপজ্জনকভাবে নিশানাবাজি করা বন্ধ করে, কারণ এই মুহূর্তে রাস্তায় বাচ্চারাও রয়েছে। কিন্তু কডি তার কথাকে পাত্তা দেয় না এবং হালকাভাবে হেসে বলে সে আসলে সেই ভয়ানক রাতের প্রস্তুতি নিচ্ছে, যার মুখোমুখি তাদের খুব শীঘ্রই হতে হবে। ভ্যাসলিও ভালো করেই জানতো যে কডিকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই সে চুপচাপ নিজের কাজে ফিরে যায়। এরপর নিজের সমস্ত কাজ শেষ করে সে ভেতরে আসে। ভেতরে ঢুকেই সে তার ভাইয়ের স্ত্রী লুসিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে এখন পুরো বাড়ি ভালোভাবে লক করা হয়ে গেছে। এরপর সে লুসিকে বেঁচে থাকার সমস্ত নিয়ম আবার মনে করিয়ে দিয়ে বলে যে কারো জন্য যেন দরজা খোলা না হয়, বিন্দুমাত্র শব্দ যেন না করা হয় এবং কোনোভাবেই যেন কারো নজর নিজের দিকে আকর্ষণ না করা হয়। সে আরো বলে যদি নিজেকে বা এমাকে বাঁচানোর জন্য গুলি চালাতে হয় তবে যেন সে বিন্দুমাত্র দ্বিধা না করে, সামনে যেই থাকুক না কেন। এরপর পুরো পরিবার একটি ছবির সামনে গিয়ে দাঁড়ায়। ছবিটি ছিল লুসির স্বামীর, যিনি এখন আর এই পৃথিবীতে নেই। আসলে এটি কেবল একটি সাধারণ মৃত্যু ছিল না, বরং এটি ছিল একটি ভয়ানক অতীতের অংশ। গত বছর আকাশে একটি রহস্যময় এবং বিপজ্জনক সুপারমুন দেখা গিয়েছিল, যা পুরো পৃথিবীকে ধ্বংসর মুখে ঠেলে দিয়েছিল। সেই সুপারমুনের আলোকরশ্মির সংস্পর্শে আসা মাত্রই মানুষ ভয়ানক মিউটেশনের শিকার হতে শুরু করেছিল এবং দেখতে দেখতে মানুষ হিংস্র এবং ভয়ানক জীবে পরিণত হয়ে গিয়েছিল। লুসির স্বামীও দুর্ভাগ্যবশত তাদের মধ্যেই একজন ছিল, যিনি সেই রাতে রাক্ষস হয়ে গিয়েছিলেন। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল এই যে সেই একই ভয়ানক দৃশ্য এবার আবার ফিরে আসতে চলেছে। বিজ্ঞানীরা গভীর গবেষণা এবং তদন্তর পর পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো এক সতর্ক বার্তা জারি করেছেন। তাদের মতে খুব শীঘ্রই আকাশে আরো একটি সুপারমুন দেখা যেতে চলেছে এবং সেটি আসার সাথে সাথেই মিউটেশনের সেই রক্তাক্ত অধ্যায় আবার শুরু হতে পারে। এই কারণেই পুরো পৃথিবী এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছিল। সেই বিজ্ঞানীদের মধ্যেই একজন ছিলেন ভ্যাসলি। সে নিজের ভাগ্নি এমা এবং তার মা লুসিকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, কারণ আজ তাকে তার টিমের বাকি বিজ্ঞানীদের সাথে একটি জরুরি প্রেস কনফারেন্সে যোগ দিতে হতো। কিন্তু সে রাস্তায় পৌঁছানো মাত্রই তার সামনে শহরের ভয়ানক পরিস্থিতি পরিষ্কার হয়ে ওঠে। চারিদিকে চরম বিশৃঙ্খলা ও হট্টগোল পড়ে গিয়েছিল। মানুষ আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটছিল। প্রত্যেকেই সুপারমুন ওঠার আগে কোনো একটি নিরাপদ স্থানে পৌঁছে যেতে চাইছিল। কিন্তু ভ্যাসলি এসব কিছুকে উপেক্ষা করে সোজা প্রেস কনফারেন্সের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর সে কনফারেন্স হলে পৌঁছায়, যেখানে বিশ্বজুড়ে আসা মিডিয়া এবং অনেক বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তখনই টিমের লিডার ডক্টর রোমান প্রেসের সামনে ভ্যাসলির পরিচয় করিয়ে দিয়ে বলেন যে সে হলো গ্লোবাল র্যাপিড রেসপন্স টিমের লিডার। এরপর তিনি ভ্যাসলির টিমের বাকি সদস্যদের সাথেও পরিচয় করিয়ে দেন। তাদের মধ্যে ইভান ছিল সেকেন্ড ইন কমান্ড এবং অ্যামি ছিল চিফ বিহেভিউরাল এক্সপার্ট। এরপর ডক্টর রোমান জনগণকে বুঝিয়ে বলেন যে এই সুপারমুনের চাঁদের আলো মানুষের ডিএনএতে দ্রুত মিউটেশন শুরু করে দেয়, অর্থাৎ কোনো মানুষ এই মুনলাইটের সংস্পর্শে আসা মাত্রই তার শরীর ধীরে ধীরে একটি হিংস্র জীবে রূপান্তরিত হতে থাকে। এরপর তিনি জানান আজ রাতে সিডিসির টিম এই মিউটেশন প্রতিরোধের উপায় খুঁজতে চলেছে। বিজ্ঞানীরা একটি বিশেষ লিকুইড তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে মুনস্ক্রিন। তাদের দাবি অনুযায়ী এই লিকুইডটি চাঁদের আলো এবং মানুষের ডিএনএর মাঝে একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। সবশেষে ডক্টর রোমান সবাইকে কঠোরভাবে সতর্ক করে দেন যে রাত হওয়ার সাথে সাথে কোনো মানুষ যেন বাড়ি থেকে বাইরে বের হওয়ার ভুল না করে। এরই মধ্যে লুসির বাড়িতে তার প্রতিবেশী রেগান এসে দরজায় কড়া নাড়ে। সে আসলে এমাকে কিছু ক্যান্ডি দিতে এসেছিল, যাতে ভয় আর স্ট্রেসের এই পরিবেশে এমা কিছুটা ভালো বোধ করে। এটি দেখে লুসি তাকে আজকে রাতে কাজে লাগার মতো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দেয় এবং সাবধানে থাকার জন্য বলে। সেই সময় দুজনের মুখের ভয়ই পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ তারা ভালো করেই জানতো যে রাত নামলে পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। অন্যদিকে রিসার্চ ফ্যাসিলিটিতে বিজ্ঞানী এবং মিলিটারিরা দ্রুতগতিতে প্রস্তুতিতে মেতেছিল। তখনই কিছু ভলেন্টিয়ারকে টেস্ট সাবজেক্ট হিসেবে সেখানে নিয়ে আসা হয়। আসলে বিজ্ঞানীরা আজ তাদের চাঁদের আলোর সংস্পর্শে এনে এটি পরীক্ষা করতে চান যে তাদের তৈরি করা সিরাম সত্যি মিউটেশন আটকাতে পারে কিনা, কারণ এই পরীক্ষা সফল হলে হয়তো পুরো পৃথিবী এই ভয়ানক রোগ থেকে স্থায়ী মুক্তি পাবে।
পাবে। সেই টেস্ট সাবজেক্টদের মধ্যে একজন ছিল মাইলস, যে আসলে বিজ্ঞানী অ্যামির স্বামী। পরীক্ষা শুরু হওয়ার আগে মাইলসকে শক্ত লোহার জিঞ্জির দিয়ে বেঁধে একটি বিশাল স্টিলের খাঁচায় বন্দি করে দেওয়া হয়, যাতে সে মিউটেন্ট হয়ে গেলেও কারো কোনো ক্ষতি করতে না পারে। এখন ধীরে ধীরে সূর্য ডুবতে থাকে এবং পুরো পৃথিবী সেই ভয়ানক রাতের কাউন্টডাউনে ডুবে যায়। এই সময়ে ভ্যাসলি এবং তার টিমের বাকি সদস্যরা বিশেষ প্রোটেক্টিভ স্যুট পরে নেয়, যা তাদের সুপারমুনের ক্ষতিকর আলো থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল। এরপর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে টেস্ট সাবজেক্টদের রাখা হয়েছিল। সেখানে মাইলস ছাড়া আরো একজন নারী এবং দুজন পুরুষ উপস্থিত ছিল। এরপর বিজ্ঞানীরা সেই সমস্ত ভলেন্টিয়ারদের চোখে মুন স্ক্রিনের সিরামের বিশেষ ড্রপ দেন এবং তাদের পুরো শরীরেও সেই সিরাম স্প্রে করা হয়, যাতে সুপারমুনের আলো ডিএনএ পর্যন্ত পৌঁছাতে না পারে। এখন পুরো রিসার্চ সেন্টার সুপারমুনের পূর্ণ প্রভাব দেখার অপেক্ষায় ছিল। তখনই টেস্টিং রুমের ছাদটি ধীরে ধীরে খুলতে শুরু করে এবং আকাশে জ্বলজ্বল করতে থাকা বিশাল সুপারমুন দেখা যায়। সেই মুহূর্তে সেখানে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস যেন থমকে গিয়েছিল। পরিবেশ পুরোপুরি টানটান উত্তেজনায় ভরে ওঠে, কিন্তু কিছু সেকেন্ড কেটে যাওয়ার পরও কোনো ভলেন্টিয়ার মিউটেন্ট হলো না। এটি দেখে সমস্ত বিজ্ঞানী আনন্দে চমকে ওঠেন, কারণ মনে হচ্ছিল সিরাম সফল হয়েছে। এরপর পুরো টিম উৎসাহিত হয়ে এক্সপেরিমেন্টের পরবর্তী ধাপের প্রস্তুতি নিতে শুরু করে। তখনই ভ্যাসলি এবং ডক্টর রোমান টেস্ট সাবজেক্টদের ব্লাড স্যাম্পল মনোযোগ দিয়ে পরীক্ষা করেন। পরীক্ষার সময় তারা জানতে পারেন যে এই মিউটেশনটি আসলে শরীরের এক ধরনের ইমিউনোলজিক্যাল ডিফেন্স রেসপন্স, যা সুপারমুনের আলো পেলেই সক্রিয় হয়ে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল এই প্রতিক্রিয়া গত বছরের আগে কেন কখনো সামনে আসেনি। কিন্তু তখনই দেখা যায় মাইলসের শরীরে পরিবর্তন শুরু হয়ে গেছে এবং তার শরীর দ্রুত মিউটেন্ট হতে থাকে। এটি দেখে সমস্ত বিজ্ঞানীর হুঁশ উড়ে যায়। এর অর্থ হলো মুনস্ক্রিন সিরামের কার্যকারিতা মাত্র 60 মিনিট। ঠিক সেই সময়ে বাকি টেস্ট সাবজেক্টরাও ধীরে ধীরে নেকড়ে মানবে পরিণত হতে শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে অ্যামি সাথে সাথে ছাদ বন্ধ করার আদেশ দেয়। এই বিশৃঙ্খলার মাঝে ইভান সিরামের মেশিনটি চালু করে মাইলসের উপর আবারও স্প্রে করার চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে মিউটেন্ট হয়ে যাওয়া মাইলস খাঁচার ফাঁক দিয়ে হাত বের করে মেশিনটি ধরে ফেলে এবং জোরে ধাক্কা মারে। মেশিনটি সোজা বাকি যন্ত্রপাতির উপর গিয়ে আছড়ে পড়ে, যার ফলে একটি বড় ধরনের শর্ট সার্কিট হয়। ল্যাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ছাদটি পুরোপুরি বন্ধ হতে পারে না। এখন সুপারমুনের বিপজ্জনক আলো সরাসরি ভেতরে আসতে শুরু করে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত টেস্ট সাবজেক্ট ভয়ানক রক্তপিপাসু পিচ্ছাসে পরিণত হয়। চারপাশের মেশিনগুলো ফাটতে শুরু করে এবং পুরো রিসার্চ সেন্টার ধ্বংসস্তূপে পরিণত হয়। বেশিরভাগ বিজ্ঞানী নিজের প্রাণ বাঁচাতে ছুটে পালাতে থাকেন। এই চরম বিশৃঙ্খলার মাঝে একটি জোরালো বিস্ফোরণে ডক্টর রোমানের প্রোটেক্টিভ স্যুটটি ফেটে যায় এবং তার শরীর সরাসরি চাঁদের আলোর সংস্পর্শে চলে আসে। ধীরে ধীরে তার ডিএনএও রিঅ্যাক্ট করতে শুরু করে। এটি দেখে ভ্যাসলি তাকে ধরে নিচে চেপে রাখার চেষ্টা করে। অন্যদিকে ইভান জলদি চেতনানাশক খুঁজতে দৌড়ায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ পরের মুহূর্তেই ডক্টর রোমান পুরোপুরি একটি হিংস্র নেকড়ে মানবে পরিণত হন এবং তার বিশাল ও ঘন লোমে ভরা শরীর স্যুটটি ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নিজের ধারালো নখ দিয়ে ইভানের উপর প্রাণঘাতী আক্রমণ করে বসে। এতে ইভান রক্তাক্ত হয়ে সেখানেই লুটিয়ে পড়ে। তখনই একজন বিজ্ঞানী আতঙ্কিত হয়ে গুলি চালিয়ে দেয়, যার ফলে মিউটেন্ট হওয়া ডক্টর রোমান সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সেই গুলির আঘাতে চারপাশের আরো বেশ কয়েকটি খাঁচা ভেঙে খুলে যায়। এখন বাকি নেকড়ে মানবরাও মুক্ত হয়ে যায় এবং সশস্ত্র বিজ্ঞানীদের উপর আক্রমণ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো রিসার্চ সেন্টার চিৎকার আর গুলির শব্দে কেঁপে ওঠে। এই অবস্থায় অ্যামি এবং ভ্যাসলি আহত ইভানকে কোনো মতে সামলে নিয়ে ইনফিলমারি হয়ে একটি নিরাপদ ঘরে নিয়ে যায়। সেখানে পৌঁছানো মাত্রই তারা দ্রুত তার ক্ষতবিক্ষত শরীরে চিকিৎসা করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ইভানের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে গিয়েছিল। তার অবস্থা প্রতি সেকেন্ডে খারাপ হচ্ছিল। ভ্যাসলি এবং অ্যামি তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ক্ষত এতটাই গভীর ছিল যে কিছুক্ষণের মধ্যেই ইভান ছটফট করতে করতে মারা যায়। নিজের সাথী ইভানের মৃত্যুর পর তারা দুজনেই ভেতর থেকে ভেঙে পড়ে। এই ভয়ানক পরিস্থিতিতে তারা বুঝতে পারছিল না যে এখন কি করা উচিত। তখনই অ্যামি আতঙ্কিত কণ্ঠে বলে যে তাদের এই ঘরেই নিজেদের বন্ধ করে রাখা উচিত এবং কোনো সাহায্যের আশায় অপেক্ষা করা দরকার। কিন্তু ভ্যাসলি ভারী মনে তাকে কঠিন সত্যটা জানায় যে বাকি স্টাফেরা ইতিমধ্যেই এই ফ্যাসিলিটি খালি করে চলে গেছে। এখন এখানে তাদের
তাদের সাহায্য করার মতো কেউই বেঁচে নেই, তাই যদি তাদের বেঁচে ফিরতে হয় তবে নিজেদেরই পথ খুঁজে বের করতে হবে। ওদিকে শহরে লুসি নিজের মেয়ে এমার সাথে ঘরের ভেতরে অবরুদ্ধ ছিল। তখনই হঠাৎ চারপাশের বাড়ির লাইটগুলো জ্বলতে নিভতে শুরু করে। এটি দেখে কোডি এবং লুসি দুজনেই সতর্ক হয়ে যায়। অন্যদিকে রেগান নিজের বাড়িতে তার মায়ের সাথে ফোনে কথা বলছিল, কিন্তু ওপাশ থেকে কোনো জবাব আসছিল না। তখনই হঠাৎ তার পেছনের অন্ধকারে একটি বিশাল এবং ভয়ানক আকৃতি ভেসে উঠতে দেখা যায়, যা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছিল। ওদিকে লুসি যখন তার বাড়ির সিকিউরিটি ক্যামেরা চেক করছিল, তখনই সে রাস্তায় একটি হিংস্র জিপকে দ্রুত গতিতে ছুটে আসতে দেখে, যা ঘরের বাইরে থাকা একটি গাছে চড়ে বসে। জানালা দিয়ে এই দৃশ্য কডি দেখে ফেলে এবং সে সাথে সাথে নিজের জানালা থেকে সেটার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু তার সমস্ত গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং পরের মুহূর্তেই সেই নেকড়ে মানবটি জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে, যার ফলে সুপারমুনের আলো সরাসরি ভেতরে চলে আসে। চাঁদের আলো কডির উপর পড়া মাত্রই তার ডিএনএ রিঅ্যাক্ট করতে শুরু করে এবং ধীরে ধীরে সে নিজেও মিউটেন্ট হতে থাকে। অন্যদিকে ল্যাবের ভেতরে অ্যামি এবং ভ্যাসলি চুপচাপ লুকিয়ে লুকিয়ে এগিয়ে যাচ্ছিল, যাতে কোনো নেকড়ে মানবের নজরে তারা না পড়ে। যেতে যেতে তারা আলমারিতে পৌঁছে যায়। সেখান থেকে দুজনে ভারী অস্ত্র এবং অতিরিক্ত গোলাবারুদ তুলে নেয়। এরপর তারা নিজেদের চোখে আবারও মুনস্ক্রিন ড্রপ দেয় এবং শরীরের খোলা অংশে সিরাম স্প্রে করে। তারা দুজনেই নিজেদের ঘড়িতে 60 মিনিটের টাইমার সেট করে নেয়, কারণ তারা জেনে গিয়েছিল যে এই সিরামের মেয়াদ মাত্র 1 ঘন্টা, তাই সময় শেষ হওয়ার আগেই পুনরায় নতুন সিরাম ব্যবহার করা অত্যন্ত জরুরি ছিল। তখনই ভ্যাসলি অ্যামির কাছ থেকে একটি প্রতিশ্রুতি নেয় যে যদি তাদের মধ্যে কেউ মিউটেন্ট বা হিংস্র জীবে পরিণত হতে শুরু করে তবে অন্যজন যেন বিনা দ্বিধায় তাকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা পুরোপুরি প্রস্তুত হয়ে সেখান থেকে বাইরে বের হয়, কিন্তু তখনই হঠাৎ তাদের সামনে মাইলস চলে আসে, যে এখন পুরোপুরি একটি হিংস্র দানব। তাকে দেখে অ্যামি সাথে সাথে পাশে থাকা একটি বৈদ্যুতিক বাল্বের ওপর গুলি চালায়। বাল্বটি ফেটে যাওয়া মাত্রই চারিদিকে বিদ্যুতের তীব্র ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। সেই ফুলিঙ্গ দেখে মাইলসের মনোযোগ কিছুক্ষণের জন্য চ্যুত হয় এবং এই সুযোগের সদ্ব্যবহার তুলে অ্যামি ও ভ্যাসলি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা ভ্যাসলির গাড়ি পর্যন্ত পৌঁছায় এবং দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যায়। পথেই ভ্যাসলি লুসিকে ফোন করে। লুসি ফোন ধরে ক্যামেরায় দেখতে পাওয়া সমস্ত ভয়ানক ঘটনার কথা তাকে জানায়। তখনই হঠাৎ রেগান লুসিদের বাড়ির দরজার সামনে এসে পৌঁছায় এবং কাঁদতে কাঁদতে লুসিকে দরজা খোলার জন্য আকুতি করতে থাকে। তাকে দেখে লুসি সাহায্য করতে চাচ্ছিল, কিন্তু ভ্যাসলি ফোন থেকেই তাকে বারবার সতর্ক করছিল যে এই মুহূর্তে দরজা খোলা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। তখনই লুসি ক্যামেরার মাধ্যমে দেখে যে একটি নেকড়ে মানব হঠাৎ রেগানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাকে মেরে ফেলে। ফোনে এসব শুনে ভ্যাসলির মনোযোগ নষ্ট হয়ে যায় এবং তার গাড়িটি সরাসরি একটি বাসের সাথে ধাক্কা খায়। ধাক্কাটা এতটাই জোরালো ছিল যে ফোন কলটি সাথে সাথেই কেটে যায়। ওদিকে ক্যামেরায় লুসি দেখতে পায় যে রেগানের উপর আক্রমণকারী নেকড়ে মানবটি অন্য কেউ নয়, বরং মিউটেন্ট হয়ে যাওয়া প্রতিবেশী কডি। সে বারবার নিজের শরীরকে বেড়ার সাথে ধাক্কা দিয়ে ইলেকট্রিক ট্যাপ সক্রিয় করার চেষ্টা করছিল। এটি দেখে লুসি সাথে সাথে পেপার স্প্রে সিস্টেম চালু করে দেয়, যার ফলে কডি কিছুক্ষণের জন্য পিছিয়ে যায়। ওদিকে গাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। এটি দেখে অ্যামি এবং ভ্যাসলি কোনো মতে বাইরে বের হয়ে আসে। এখন দুজনের কাছে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই তারা লুকিয়ে লুকিয়ে এগোতে থাকে। কিন্তু তখনই তারা রাস্তায় কিছু নেকড়ে মানবকে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ভাঙচুর করতে দেখে। এটি দেখে তারা দুজনে কিছুক্ষণের জন্য নিজেদের শ্বাস বন্ধ করে নেয়। তারপর চুপচাপ পার করে রাখা গাড়িগুলোর আড়াল নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই অন্য দিক থেকে আরো বেশ কিছু নেকড়ে মানব চলে আসে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে অ্যামি এবং ভ্যাসলি পুরোপুরি সেই হিংস্র দানবদের সাথে ঘেরাও হয়ে পড়ে, তাই তারা প্রাণ বাঁচাতে দ্রুত একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। নেকড়ে মানবগুলো অনবরত চারপাশের জিনিসপত্র ভাঙছিল। একটি দানব তো তাদের গাড়ির কাছে এসে শুকতেও শুরু করে, কিন্তু ভাগ্যবশত সে তাদের খুঁজে পায় না এবং কিছুক্ষণ পর সমস্ত নেকড়ে মানব সেখান থেকে চলে যায়। রাস্তা পরিষ্কার হয়েছে বুঝতে পেরে অ্যামি এবং ভ্যাসলি ধীরে ধীরে গাড়ির নিচ থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই হঠাৎ তাদের ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে, যা তাদের পুনরায় মুনস্ক্রিন ব্যবহার করার কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু সেই নিঝুম নিস্তব্ধতায় অ্যালার্মের শব্দ ভীষণ জোরে প্রতিধ্বনিত হয় এবং তা শোনা মাত্রই আশেপাশে থাকা নেকড়ে মানবগুলো আবারও সতর্ক হয়ে যায়। পরের মুহূর্তেই তারা দুজনের দিকে দৌড়াতে শুরু করে, যার ফলে অ্যামি এবং ভ্যাসলিকে প্রাণ বাঁচাতে আবারও দৌড়াতে হয়। দুজনেই নিজেদের পুরো শক্তি দিয়ে ছুটছিল। তখনই অ্যামির নজরে একটি মার্কেটের গেট পড়ে, যা ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। এটি দেখে দুজনে তীব্র গতিতে দৌড়ায় এবং গেটটি পুরোপুরি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে স্লাইড করে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে পৌঁছানো মাত্রই তাদের সামনে একটি ছোট্ট ছেলে আসে। সে কোনো কথা না বলে তাদের নিজের পেছনে আসার ইশারা করে। বাধ্য হয়ে অ্যামি এবং ভ্যাসলি তার পেছনে চলতে
চলতে থাকে। তখনই তারা দেখে যে মার্কেটের আলাদা আলাদা দোকানের পেছনে অনেক মানুষ ভয়ে জড়সড় হয়ে লুকিয়ে আছে, যারা বাইরে ছড়িয়ে থাকা সেই ভয়ানক আতঙ্ক থেকে বাঁচার চেষ্টা করছিল। তখনই ভ্যাসলি বুঝতে পারে যে এই মার্কেটটি আসলে একটি আন্ডারগ্রাউন্ড টানেলের সাথে যুক্ত, যা ব্যবহার করে তারা সুরক্ষিতভাবে শহর পার হতে পারবে। কিন্তু তখনই হঠাৎ কেউ একজন অ্যামির গলায় ব্লেড ধরে বসে। আসলে সেখানে থাকা কিছু মানুষ তাদের উপর সন্দেহ করছিল, তাই তারা সহজে ভরসা করতে পারছিল না। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভ্যাসলি বাধ্য হয়ে তাদের জানায় যে সে কেবল নিজের পরিবারের কাছে পৌঁছাতে চায়। তার কথা শোনার পর সেই রহস্যময় গ্রুপটি তাদের টানেলের রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। কিছুক্ষণ পর অ্যামি এবং ভ্যাসলি সেই টানেলটি পার করে ফেলে, কিন্তু তারা বাইরে বের হওয়ার গেটটি খোলা মাত্রই হঠাৎ পেছন থেকে একটি হিংস্র নেকড়ে মানব তাদের উপর হামলা করে। তাকে দেখে দুজনে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু দানবটি তাদের মাটিতে আছড়ে মারে এবং ভ্যাসলিকে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে থাকে। তখনই ভ্যাসলি মাটিতে একটি লোহার পাইপ দেখতে পায়। সে নিজের পুরো শক্তি দিয়ে সেই পাইপটি নেকড়ে মানবের শরীরে গেঁথে দেয়, যার ফলে দানবটি রক্তবমি করতে করতে সেখানেই মারা যায়। এখন দুজনে কোনো মতে সামনে এগিয়ে যায়, কিন্তু তাদের পুনরায় মুনস্ক্রিন লাগানো খুবই জরুরি ছিল। তাই তারা যখনই সিরামটি ব্যবহার করার চেষ্টা করে তখন দেখতে পায় যে সেটি অতিরিক্ত গরম হয়ে গেছে, যার কারণে এর কার্যকারিতা বা কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এটি দেখে দুজনেরই দুশ্চিন্তা আরো বেড়ে যায়, কারণ এই সিরাম ছাড়া সুপারমুনের আলোর মাঝে বেঁচে থাকা অসম্ভব ছিল। তখনই তারা পাশে একটি খোলা দোকান দেখতে পায়। দুজনে নিজেদের শরীরকে একটি ত্রিপল দিয়ে ঢেকে দ্রুত দোকানের ভিতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই ভ্যাসলি সাথে সাথে মুনস্ক্রিন সিরামটি ফ্রিজের ভেতরে রেখে দেয়, যাতে সেটি আবারও ঠান্ডা হয়ে কাজ করার উপযোগী হয়ে ওঠে। তখনই হঠাৎ ভ্যাসলি দোকানের ভেতরে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দ শুনে সে ধীরে ধীরে সেই দিকে যায়। সেখানে গিয়ে সে দেখে যে একটি বাচ্চা, যে অর্ধেক মিউটেন্ট হয়ে গেছে, সে মাটিতে বসে একটি বিড়ালকে খুবলে খুবলে খাচ্ছিল। তখনই সেই বাচ্চাটি ভ্যাসলির দিকে এগিয়ে আসতে থাকে। ভ্যাসলি সেই ছোট্ট বাচ্চাটির উপর গুলি চালানোর সাহস সঞ্চয় করতে পারছিল না। তখনই অ্যামি তার ট্রেজার গান ব্যবহার করে সেই বাচ্চাটিকে অজ্ঞান করে দেয়। ওদিকে শহরের নেকড়ে মানবেরা লুসির বাড়ির অর্ধেক ক্যামেরা ভেঙে ফেলেছিল। এরপর তারা তাদের বিশাল শরীর দিয়ে বেড়ার উপর ধাক্কা দিতে থাকে, যার ফলে ইলেকট্রিক ট্র্যাপ বারবার অ্যাক্টিভেট হতে থাকে এবং পুরো বাড়ির লাইটগুলো সমস্যা দেখা দিতে শুরু করে। এখন লুসির বাড়ির নিরাপত্তা প্রায় শেষ হয়ে গিয়েছিল। কেবল দরজায় লাগানো ব্যারিকেডগুলোই দানবদের একসাথে ভেতরে আসতে বাধা দিচ্ছিল। যদিও কিছু নেকড়ে মানব ফাঁদে আটকে যাচ্ছিল, কিন্তু বাকিরা অনবরত দরজা এবং জানালাগুলো ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এখন বিপদ বাড়তে দেখে লুসি এবং এমা পুরো ঘরে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে দেয় এবং আক্রমণের জন্য নিজেদের প্রস্তুত করে নেয়। তখনই লুসি ছাদে ভারী পায়ের আওয়াজ শুনতে পায়। এটি শুনে সে দ্রুত এক ঘর থেকে অন্য ঘরে ছুটে যায় এবং সিলিং লক্ষ্য করে গুলি চালাতে থাকে, যাতে নেকড়ে মানবেরা ভেতরে ঢুকতে না পারে। কিছুক্ষণের জন্য তার এই বুদ্ধি কাজ করে, কিন্তু জলদি তার বন্দুকের গুলি শেষ হয়ে আসতে থাকে। ইতিমধ্যে অ্যামি এবং ভ্যাসলি পুনরায় ঠান্ডা করা মুনস্ক্রিন ব্যবহার করে রাস্তায় বের হয়। তখনই তারা কিছু সশস্ত্র মানুষকে দেখতে পায়, যারা ভারী অস্ত্র এবং দারুণ টিম ওয়ার্কের সাথে নেকড়ে মানবদের বিরুদ্ধে লড়াই করছিল। এটি দেখে অ্যামি এবং ভ্যাসলি তাদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই লোকেরা তাদের সাহায্য করতে রাজি ছিল না। এই বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তখনই হঠাৎ একটি নেকড়ে মানব পিছন থেকে এসে সেই লোকেদের মধ্যে এক ব্যক্তিকে মেরে ফেলে। এটি দেখে তার সাথী আতঙ্কিত হয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ভ্যাসলি এবং অ্যামি সাথে সাথে একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। সেই সময় আরো একটি দানব এক লোককে ধরে তার মুখ খুবলে নেয়। এটি দেখে অ্যামি বুঝতে পারে যে নেকড়ে মানবেরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। তাই সে একটি অত্যন্ত বিপজ্জনক পরিকল্পনা করে। সে নিজেই মনোযোগ ঘোরানোর মাধ্যম হওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে নেকড়ে মানবদের নজর তার দিকে চলে যায় এবং ভ্যাসলি আক্রমণ করার সুযোগ পায়। এটি শোনা মাত্রই ভ্যাসলি তাকে যেতে বারণ করে। সে জানতো এমনটা করা মানে মৃত্যুকে নিজে ডেকে আনা, কিন্তু অ্যামি নিজের জেদ ধরে থাকে। তার মতে যদি তারা এখন কিছু না করে তবে তাদের কেউই বাঁচবে না। এখন না চাওয়া সত্ত্বেও ভ্যাসলিকে তার কথা মেনে নিতে হয়। এরপর অ্যামি লুকানোর জায়গা থেকে বের হয় এবং জোরে জোরে চিৎকার করে নেকড়ে মানবদের নিজের দিকে টেনে আনে। তখনই একটি বড় নেকড়ে মানব তার সামনে আসে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে সে অ্যামির ওপর সাথে সাথে আক্রমণ করে না, বরং কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কেবল অ্যামির দিকে তাকিয়ে থাকে, যেন সে তাকে বোঝার চেষ্টা করছে। এই সুযোগের ফয়দা তুলে ভ্যাসলি একটি ট্রাকের উপর চড়ে বসে এবং অনবরত সেটির উপর ফায়ারিং শুরু করে দেয়। প্রচুর গুলি লাগার পর সে সেই বিশাল নেকড়ে মানবটিকে মাটিতে ফেলে মেরে ফেলে। এটি দেখে বাকি দানবগুলো ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর ভ্যাসলি জলদি ট্রাকে বসে সেটি স্টার্ট করে এবং অ্যামিকে ভেতরে আসার জন্য বলে, কিন্তু অ্যামি যেমনই তার দিকে এগিয়ে আসতে যাবে তখনই হঠাৎ অন্ধকার থেকে একটি বিশাল ও লোমশ হাত বেরিয়ে আসে।
আসে এবং তাকে টেনে নিয়ে অন্ধকারের মাঝে গায়েব হয়ে যায়। এটি দেখে ভ্যাসলি মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু তার কাছে অ্যামিকে খোঁজার মতো সময় ছিল না, তাই সে ট্রাক নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে লুসি অনবরত সিলিং এর দিকে গুলি চালাতে চালাতে এমাকে লুকিয়ে থাকার জন্য বলছিল, কিন্তু অনবরত গুলি চালানোর কারণে তার সমস্ত বুলেট শেষ হয়ে যায়। বাধ্য হয়ে লুসি নিজের জন্য একটি ছুরি তুলে নেয় এবং এমাকে ভাল্লুক তাড়ানোর স্প্রে দিয়ে দেয়। তখনই একটি নেকড়ে মানব জানালার কাঠ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এটি দেখে লুসি এবং এমা দ্রুত দৌড়ে বেডরুমে গিয়ে লুকিয়ে পড়ে। নেকড়ে মানবটি তার ঘ্রাণ শক্তির সাহায্যে তাদের খুঁজতে থাকে। সে প্রায় তাদের ধরেই ফেলেছিল, কিন্তু তখনই বাইরে থেকে একটি তীব্র হর্নের আওয়াজ আসে, আর সেই হর্ন বাজানো ব্যক্তি অন্য কেউ নয় বরং ভ্যাসলি ছিল, যে ট্রাক নিয়ে তাদের বাড়ি পৌঁছে গিয়েছিল। এরপর সে রাস্তায় থাকা 4টি নেকড়ে মানবের দিকে তীব্র গতিতে ট্রাক চালিয়ে দেয় এবং এক এক করে তাদের পিষে ফেলে। তখনই শেষ দানবটি ট্রাকের উপর লাফ দেয়। তাকে থামানোর জন্য ভ্যাসলি ট্রাকটি সোজা কডির গ্যারেজে গিয়ে আছড়ে মারে। ওদিকে বেডরুমে লুসি এবং এমার মনে হচ্ছিল যে বিপদ কেটে গেছে, কিন্তু তখনই হঠাৎ একটি নেকড়ে মানব দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তাকে দেখে দুজনে ভয়ে দৌড়ায়। তখনই লুসি আমাকে একটি আলমারির ভেতরে ঠেলে দেয় এবং নিজে ছুরি দিয়ে দরজার পেছনে লুকিয়ে পড়ে। নেকড়ে মানবটি সবার আগে এমার কাছে পৌঁছায় এবং আলমারির দরজাটি ভেঙে ফেলে। তখনই এমা ভয় পেয়ে স্প্রেটি সরাসরি তার মুখে মারে, যার ফলে দানবটি কিছুক্ষণের জন্য পিছিয়ে যায়। এটি দেখে লুসি সাথে সাথে পাশে পড়ে থাকা একটি কুড়াল তুলে নেয় এবং নিজের পুরো শক্তি দিয়ে নেকড়ে মানবের উপর আঘাত করে তাকে মেরে ফেলে। কয়েক সেকেন্ডের পর ভ্যাসলি ঘরের ভেতরে পৌঁছায় এবং নিজের পরিবারকে সুরক্ষিত দেখে স্বস্তির শ্বাস ফেলে, কিন্তু তখনই তারা গ্যারেজের দিক থেকে নেকড়ে মানবের ভয়ানক গর্জন শুনতে পায়। এখন পরিস্থিতি আরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাদের সমস্ত গুলি শেষ হয়ে গিয়েছিল এবং সূর্য উঠতে আরো 15 মিনিট বাকি ছিল। ততক্ষণ পর্যন্ত সেই হিংস্র দানবদের হাত থেকে বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। তখনই ভ্যাসলি বুঝতে পারে যে এখন কেবল একটি পথ বাকি আছে, আর তা হলো একটি অত্যন্ত বিপজ্জনক আত্মত্যাগ। সে সবার আগে নিজের পরিবারকে শেষবারের মতো দেখে, তারপর ভারী মনে তাদের বিদায় জানায়। এরপর সে লুসিকে নিজের ঘড়িটি দিয়ে দেয়, যাতে 15 মিনিটের অ্যালার্ম সেট করা ছিল। তারপর নিজের পরিবারকে বাঁচানোর জন্য ভ্যাসলি একাই বাড়ি থেকে বাইরে চলে যায়। বাইরে কডির নেকড়ে মানব রূপটি তার জন্য অপেক্ষা করছিল। তখনই ভ্যাসলি ধীরে ধীরে নিজের মুখ তুলে সরাসরি সুপারমুনের দিকে তাকাতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার শরীরও মিউটেন্ট হতে থাকে। এরপর কডি এবং ভ্যাসলি দুজনেই নেকড়ে মানব রূপে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মিউটেন্ট হওয়ার পরও ভ্যাসলির মিলিটারি ট্রেনিং পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ সে মাত্র কয়েকটি মুভে কডিকে কাবু করে ফেলে এবং তার বিশাল নখ দিয়ে তার মাথা ধর থেকে আলাদা করে দেয়। ঘরের ভেতর থেকে লুসি দেয়ালের ভাঙা অংশ দিয়ে এসব দেখছিল। সে বুঝতে পারছিল যে মিউটেন্ট হওয়ার পর ভ্যাসলি এখন যে কোনো মুহূর্তে ঘরের ভেতরে চলে আসতে পারে, তাই সে দ্রুত এমাকে একটি আলমারির ভেতরে লুকিয়ে দেয়, যাতে অন্তত তার মেয়ে সুরক্ষিত থাকতে পারে। তখনই লুসির নজর মাটিতে পড়ে থাকা একটি শেষ বুলেটের উপর পড়ে। কাপা হাতে সে নিজের বন্দুকটি প্রস্তুত করে। তার চোখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তবুও সে ভ্যাসলিকে থামানোর চেষ্টা করতে থাকে। সে তাকে তার পরিবারের কথা মনে করাতে শুরু করে, এই আশায় যে হয়তো তার ভেতরের মানুষটি এখনো বেঁচে আছে, কিন্তু তার কথায় ভ্যাসলির উপর কোনো প্রভাব পড়ে না এবং পরের মুহূর্তেই ভ্যাসলি জোরালো গর্জন করতে করতে সিল করা পেছনের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। তখনই লুসি তাকে তার ভাইয়ের ছবি দেখায়, কিন্তু তবুও সে থামে না। এখন লুসি বাধ্য হয়ে গুলি চালাবে। এমন সময় হঠাৎ ভ্যাসলির ঘড়ির অ্যালার্মটি বেজে ওঠে। অ্যালার্মের শব্দ শোনা মাত্রই লুসি দ্রুত জানালার দিকে গুলি চালায়, যার ফলে জানালা ভেঙে সকালের সূর্যের আলো সরাসরি ভেতরে আসতে শুরু করে। কয়েক সেকেন্ড পর লুসি যখন উপরের দিকে তাকায়, তখন দেখে যে ভ্যাসলি আবারও সাধারণ মানুষে রূপান্তরিত হয়ে গেছে। আর এভাবেই এই মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওতে একটি লাইক করে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যাতে করে আপনারা এরকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে পেতে পারেন।